নবনীর বাপের বাড়ি থেকে লোক বলতে তেমন কেউ আসেনি। যেহেতু বিয়েটা অনেকটাই ঝড়ের বেগে আর খুব সাধারণ আয়োজনে হয়েছে, তাই বড় কোনো জমায়েতও আশা করা যায়নি। নবনীর বাবা মা, ছোট বোন অনিতা আর একমাত্র ভাই অনিক আসত। নবনী বসার ঘরে তাদের সাথে গল্পে মশগুল থাকলেও তার মনের কোণে তখন এক অন্য অস্বস্তি। বাড়ির বাকি সদস্যরা আজকের দিনটাকে কেন্দ্র করে বেশ ব্যস্ত। রান্নাঘর থেকে সুস্বাদু সব খাবারের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছে। ওদিকে দোতলায় দীপর ঘরে কাজ নিয়ে ব্যস্ত অসীম। দীপ ল্যাপটপে ডুবে থাকলেও অসীমের হাত চলছে না। তার মনের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। ঠিক সেই মুহূর্তে দিয়া ঝড়ের বেগে ঘরে ঢুকলো। দিব্যর দিকে দৌড়ে যেতেই সে গম্ভীর স্বরে বলল, আসতে মাম্মা, পড়ে যাবো তো। কিছু বলতে চাও? অতিথিরা তো সব চলে এসেছে পাপ্পা, তোমাকে নিচে ডাকছে মাম্মা। মাম্মা শব্দটা শুনতেই অসীমের বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। নবনীর প্রতি তার সেই পুরনো আবেগ কবেই কর্পূরের মতো উড়ে গেছে। অন্য একজনের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে নবনীকে তার অসহ্য এক বোঝা মনে হতো। চেয়েছিল যে কোনোভাবে একটা নিষ্কৃতি, কিন্তু আজ যখন নবনীকেই রাজপ্রাসাদ সম বাড়িতে দিব্যের মতো প্রভাবশালী এক মানুষের পাশে দেখলো, তখন তার সুপ্ত ঈর্ষাটা মাথাচাড়া দিয়ে উঠল। নবনী তার চেয়ে ঢের ভালো অবস্থানে আছে, এই সত্যটা অসীম কিছুতেই হজম করতে পারছে না। দিব্য ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। অসীমের অস্থিরতা তার নজরে না এলেও সে সৌজন্যের খাতিরে বলল, অসীম, চলো নিচে যাও যাক। নাস্তা খেয়ে আসবে, চলো। অসীম নিজেকে সামনে নিয়ে এক কৃত্রিম হাসি দিয়ে বলল, না স্যার, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আপনি বরং যান, আমি এখানে বসে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দিব্য আর কথা বাড়ালো না। দিয়ার ছোট হাতটা মুঠোয় নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘর থেকে তখন হাসির আওয়াজ ভেসে আসছে। নবনীর পরিবারের সাথে তালুকদার বাড়ির বাকিরা যেন মিশে গেছে। দিব্য আগমনে ঘরের গুঞ্জন কিছুটা স্তিমিত হলো। সে খুব মার্জিত ভঙ্গিতে এগিয়ে গেল নবনীর বাবার দিকে। নিচু স্বরে জিজ্ঞেস করল, কেমন আছেন আব্বু? আপনার শরীর এখন ঠিক আছে তো? মনিরুল সাহেবের মুখে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে উঠল। অভাবের সাথে তার নিত্যদিনের লড়াই, কিন্তু দীপর বদান্যতায় সেই যুদ্ধের তীব্রতা এখন অনেকটাই কম। দিব্য তাকে কখনো অভাবী শ্বশুর হিসেবে দেখেনি, বরং নিজের বাবার মতোই সম্মান দিয়েছে। বৃদ্ধের বুকটা কৃতজ্ঞতায় ভরে ওঠে, তবে সেই সাথে এক ধরনের কুণ্ঠাও কাজ করে। তিনি ধীর স্বরে বললেন, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। এসো বসো। দিব্য সহজভাবেই পাশে দাঁড়িয়ে নবনীর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আপনি ভালো আছেন তো? আর তোমরা দুজন, অনেক, অনিতা, কেমন আছো? আনিকা বেগম মৃদু হেসে আশ্বস্ত করলেন যে তিনি ভালো আছেন। অনিকা আর অনিতাও মাথা নেড়ে তাদের কুশল জানালো। দিব্য চারপাশটা একবার দেখে নিল, কিন্তু নবনীকে বসার ঘরে দেখতে পেল না। সে আন্দাজ করল নবনী বোধহয় রান্নাঘরে আছে। তার অবশ্য আচমকাই অসীমের কথা স্মরণে এলো। ছেলেটা সকাল সকাল এসেছে, তাকে কোনো নাস্তা তো দূর, এক কাপ কফিও দেওয়া হয়নি। অন্তত এক কাপ কফি তো দেওয়াই উচিত। দিব্য সপ্রতিভ গলায় বলল, আপনারা একটু বসুন, আমি এখন আসছি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট উপরের ঘরে কাজ করছে, ওর জন্য কিছু নাস্তা পাঠাতে হবে। আমি বলে এসে আপনাদের সাথে জয়েন করছি। আনিকা বেগম স্নেহের সুরে বললেন। ঠিক আছে বাবা, তুমি যাও। রান্নাঘরে তখন ব্যস্ততার তুঙ্গে। তালুকদার বাড়ির নিয়মটাই এমন, বাইরে যত কাজই লোক দিয়ে করানো হোক না কেন, হাঁড়ির খবর আর রান্নার দায়িত্বটা বাড়ির মেয়েরাই নিজেদের হাতে রাখেন। অলেখা রান্নায় ব্যস্ত, মাঝা নিপুণ হাতে তরকারি কাটছেন। মিলু আর মৌনিতাও তাদের হাতে হাত মেলাছে। নবনীকে তারা আজ জোর করে বসার ঘরে পাঠিয়েছিলেন, যাতে সে বাবা মাকে সময় দিতে পারে। কিন্তু নবনী মাত্রই রান্নাঘরে এসে দাঁড়িয়েছিল কিছু সাহায্য করার জন্য। এমন সময় দীপকে আচমকা রান্নাঘরে চৌখাটে দেখে সবাই অবাক হয়ে গেল। অরেখা খুন্তি হাতে নিয়ে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি রে দিব, কিছু দরকার তোর? দিব্যর দৃষ্টি একবার নবনীর ওপর দিয়ে ঘুরে গেল। নবনী উৎসুক চোখে তার দিকে তাকিয়ে আছে। পুরো রান্নাঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। দিব্য শান্ত গলায় বলল, হ্যাঁ, জানি তো, অসীম এসছে। জরুরি কিছু কাজ আছে বলে ওকে আসতে বলেছে। ও আমার ঘরেই আছে। ওর জন্য কিছু নাস্তা আর কফি পাঠিয়ে দিও কেউ। কথাটা শেষ করে উত্তরের অপেক্ষা না করে সে বেরিয়ে গেল। নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসীম নামটা তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে।
অথচ এই বাড়ির কেউ জানে না যে মানুষটির জন্য আজ নাস্তা সাজানো হচ্ছে, একসময় তার সাথে নবনীর জীবনের রঙিন স্বপ্নগুলো সাজানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো ইহান। তার চোখ মুখ লাল টলমল করছে অশ্রু। মাঝা আতকে উঠে বললেন, কি করছো দাদু ভাই? এভাবে পাগলের মতো ছুটছো কেন? কোনো চোট লেগেছে? মৌনিতা কাছ ফেলে ছেলেকে দু হাতে ধরে দাঁড় করালো। ইহান আর সামলাতে পারল না, ফোপানি ছেড়ে খেতে দিল। মৌনিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কাঁদছো কেন আবার? কার সাথে ঝগড়া করেছো? ইহান কান্নায় ভেঙে পড়া গলায় অভিযোগের সুরে বলল, তুমি এখনই চলো মাম্মা। ইবান আমাকে অকারণে মেরেছে, আর পাপ্পা সে তো ইবানের পক্ষ নিয়ে উল্টো আমাকে ধমক দিয়েছে। পাপ্পা বলেছে আমি নাকি তোমার প্রশ্রয় পেয়ে মাথায় উঠে যাচ্ছি, আমাকে আর তোমাকে নাকি এই বাড়ি থেকে বের করে দেবে। অনেখা আর মাঝা একে অপরের দিকে বিস্ফোরক দৃষ্টিতে তাকালেন। মৌনিতার আগে ফুঁসতে শুরু করলো। তার নিজের আত্মসম্মানে যেন কেউ বিষাক্ত তীর ছুঁড়েছে। সে দাঁতে দাঁত চেপে বলল, তোর পাপ্পা সত্যি এমন কথা বলেছে? এত বড় সাহস ওর! চলো তো, পাপ্পার কাছে চলো। মৌনিতার এক মুহূর্ত অপেক্ষা না করে ইহানের হাত ধরে গট গট করে বেরিয়ে গেল। রান্নাঘরে তখন এক অদ্ভুত নীরবতা। অনেকা দীর্ঘশ্বাস ফেলে নাস্তার ট্রেতে খাবার সাজাতে লাগলেন, কিন্তু তার হাত ধরে যেন আর আগের মতো সচল হচ্ছে না। অনেকা কিছুটা ইতস্তত করে আমতা আমতা করে বললেন, নমনি, কিছু মনে না করলে তুমি একটু নাস্তা দিব্যর ঘরে দিয়ে আসবে? আসলে মৌনিতা তো রেগে মেগে ওদিকে চলে গেল। আর মিলু অসীমের সেবা করো, এটা দিব্য একদম পছন্দ করে না। ওর ধারণা বাড়ির কাজের লোক দিয়ে নাস্তা পাঠালে অসীম নিজেকে ছোট ভাবে, এটা নাকি ওকে অপমান করা হবে। নবনীর পায়ের তলার মাটি যেন সরে যেতে চাইল। যে মানুষটার ছায়া মারাতেও সে আজ কুণ্ঠিত, আর তার সামনে গিয়ে দাঁড়াতে হবে নাস্তার ট্রে হাতে। নিয়তি বোধহয় অট্ট হাসি হাসছে। তবে অলেখা বেগমের সেই সকাতর অনুরোধ সে ফেলতে পারল না। নিজের ভেতরের অস্থিরতাকে পাথর চাপা দিয়ে দীর্ঘশ্বাস গোপন করে সে ম্লান হাসল। বুকের ধরফরানি আড়াল করে নবনী বলল, কোনো সমস্যা নেই মাম্মা, আমি দিয়ে আসছি। বসার ঘরের মাঝখানে তখন কানামাছি খেলার হুল্লোড় চলছে। কাব্য, কলরব, কুহু, অনিতা আর অনিকদের সাথে দিয়া আর ইভানও মেতেছে সেই আনন্দে। কাব্যের চোখ শক্ত করে বাঁধা, সে হাতড়ে হাতড়ে কাউকে ধরার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে মৌনিতা সেখানে এসে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই উপস্থিত সবার হাসাহাসি থেমে গেল। মৌনিতার থমথমে মুখ আর অগ্নিছড়া দৃষ্টি দেখে বোঝা যাচ্ছিল সে রেগে আছে। কাব্য তখনও কিছু টের পায়নি। সে হুট করে সামনে থাকা মৌনিতাকে দুই হাতে ধরল। তারপর চোখের কাপড় না খুঁড়ে বেশ রসিকতা করে বলে উঠল, এই তো ধরেছি, এটাকে কুহু, তুই কবে থেকে এমন আলুর বস্তার মতো হয়ে গেলি রে? কাব্যের এই বেফাস মন্তব্যে কলরব সহ বাকিরা অট্টহাসিতে ফেটে পড়ল। কিন্তু মৌনিতার ভেতরটা তখন রাগে ফেটে পড়ার উপক্রম। সে ঝটকা দিয়ে কাব্যের চোখ থেকে কাপড়টা সরিয়ে দিল। কাব্য চোখের বাঁধন মুক্ত হতেই সামনে রণচণ্ডী মূর্তি ধারণ করা স্ত্রীকে দেখে শুকনো ঢোক গেল। নিজের ভুল বুঝতে পেরে পরিস্থিতি সামলাতে এক চিলতে জোরপূর্বক হাসি মুখে ফুটিয়ে বলল, আরে সোনা, তুমিও আমাদের সাথে খেলবে? বাহ, খুব ভালো ব্যাপার তো। মৌনিতা দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমার কাছে আলুর বস্তা হয়ে গেছি কাব্য? কাব্যের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তুমি নাকি বলেছো আমাকে আর আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি মুটিয়ে গেছি বলে কি এখন নতুন করে বিয়ে করার শখ জেগেছে? তাই আমাদের বিদায় করতে চাচ্ছ? কাব্য অবাক হলো না ঠিকই, তবে তার মনের গহীনে এক সুপ্ত অপরাধবোধ জেগে উঠল। মা হওয়ার পর মৌনিতার সেই ছিপছিপে গরমটা বলতে গেছে। শরীরে মেদ জমেছে কিছুটা, এটা সত্য। কিন্তু তাই বলে সে অন্য কাউকে বিয়ে করবে বা মৌনিতাকে তাড়িয়ে দেবে, এটা তো সে কল্পনাতেও ভাবেনি কখনো। মেহমানদের সামনে এমন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে কাব্যের মেজাজও বিগড়ে গেল। সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, দেখো মৌনিতা, বাড়িতে অতিথি আছে, এই সময়ে এমন আজেবাজে কথা কেন বলছো? আর আমি ঠিক কখন তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি, বলবে কি? মৌনিতা আর কোনো তর্কে গেল না। তার দু চোখ অশ্রুতে টলমল করে উঠল। সে শুধু চিবিয়ে চিবিয়ে বলল, ঠিক আছে, অনেক হয়েছে। কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি তখন যা খুশি করতে পারো, আমাকেও আর দেখতে হবে না তোমায়। কথাটা বলেই মৌনিতা গটগট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কাব্যকে সাফাই গাওয়ার বিন্দুমাত্র সুযোগ দিল না।
কাব্য অসহায়ভাবে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের স্মৃতি হাতে দেখার চেষ্টা করলো কখন সে এমন নিষ্ঠুর কথা বলল। অনেক ভেবে মনে পড়লো ইহান যখন ইভানকে মারছিল তখন কাব্য শাসনের সুরে বলেছিল পরের বার ভাইকে মারলে তাকে বাড়ি থেকে বের করে দেবে, অথচ ধূর্ত ছেলেটা নিজের পিঠ বাঁচাতে মায়ের কাছে গিয়ে কথাটাকে কত ভয়ঙ্করভাবে সাজিয়ে পরিবেশন করেছে। ইহানের দিকে তাকাতেই দেখলো ছেলেটা অপরাধীর মতো মুখ করে দৌড়ে পালাচ্ছে। ওদিকে কলরব হু হু করে হাসছে। কাব্য বিরক্ত হয়ে বলল, হাস, যত খুশি হাস। এ হচ্ছে বিবাহিত জীবন। কদিন পর যখন নিজে এই ফাঁদে পা দিবি তখন হাড়ের হাড় টের পাবি। তখন আমিও বসে বসে তোর দশা দেখবো আর হাসবো। কলরব দম্ভের সাথে বুক ফুলিয়ে বলল, আরে রাখ তোর ভয় দেখানো। আমি কি তোর মতো বইয়ের ভয় কাঁপাকাঁপি করার লোক নাকি? আমার হবু বউ তো আমাকে জান ছাড়া সম্বোধনই করে না। সে হবে একদম লক্ষ্মী বউ। কাব্য একটা বাঁকা হাসি দিয়ে বলল, জান, তাই না? ঠিক আছে, দেখা যাবে। আমি আজ তোকে একটা ভবিষ্যৎবাণী করে গেলাম। তোর বউ তোকে শুধু মুখে বলবে তা নয়, উঠতে বসতে চর থাপ্পড়ে দেবে। কথাটা মিলিয়ে নিস। কলরব তবুও দাঁত কেলিয়ে হাসতে লাগলো, যেন এমনটা হওয়া অসম্ভব। কিন্তু কাব্য আর কথা বাড়ালো না। খেলা ফেলে সে দ্রুত মৌনিতার পিছু ছুটল। মৌনিতা এমনিতেই অভিমানী মেয়ে, একবার রাগলে তাকে মানানোর সাধ্যের অতীত। বুকের ভেতরটা তপ্ত বালুর মতোই খা খা করছিল নবনী। তবুও বাইরের আবরণে এই কঠিন শীতলতা নিয়ে সে দিব্যর ঘরে পা রাখল। দরজায় মৃদু করাঘাত করতে অসীম ঘাড় ঘুরিয়ে তাকালো। নবনীকে দেখা মাত্রই তার চোখের দৃষ্টি বদলে গেল। কোনো বাক্য বিনিময় না করেই নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে নাস্তার ট্রেটা টি টেবিলের ওপর রাখলো। অসীম আজ অবাক বিস্ময়ে নবনীকে খুঁটিয়ে দেখছে। পরনে ঘন কালো রঙের জর্জেট শাড়ি, কানে মানানসই দুল আর গলায় সোনার একটা চিকন হার, হাতে চওড়া রুড়ি। কিন্তু সবচেয়ে বেশি যেটা অসীমের চোখ ধাঁধিয়ে দিল তা হলো নবনীর অনামিকায় থাকা সেই হীরের আংটি। অসীম খুব ভালো করেই জানে আংটিটার দাম, কারণ দিব্য তাকে সাথে নিয়েই এটা চড়া দামে কিনেছিল। অসীম সারা জীবন হাড় ভাঙা খাটুনি দিয়েও নবনীকে এমন একটা রিং দেওয়ার বিলাসিতা করতে পারত না। আভিজাতের এই প্রলেপে নবনীকে আজ ঠিক সেই প্রথম দিনের মতো মোহময়ী লাগছে। নবনী কাজ শেষ করে চলে যেতে উদ্যত হতেই অসীম ডেকে উঠল। ওয়ানে, নিজের ডাকনামটা কানে আসতেই নবনীর পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। বুকের অলিন্দে এক অসহ্য মোচড় অনুভব হলো তার। তবে সে দুর্বলও হলো না, বরং ইস্পাতের মতো কঠিন স্বরের সংশোধন করে দিল। নবনী। অসীম বসা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নবনীর সামনে এসে মুখোমুখি দাঁড়াতেই নবনী ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিল। অসীম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিষিয়ে ওঠা গলায় বলল, এত পরিবর্তন মাত্র দুদিনে স্বামীর অটলে ঐশ্বর্য দেখে আমার দেওয়া নামটাই ভুলে গেলে? ওয়ানি থেকে এক লাফে নবনী হয়ে গেলে? বাহ, এই নাকি তোমার ভালোবাসা? এই না বলতে আমায় সারা বাঁচবে না? নবনীর চোখের কোল মুহূর্তে টলমল করে উঠল। অসীমের সাথে থাকাকালীন নিজের নামের এই সংক্ষিপ্ত রূপটিই ছিল তার সবচেয়ে প্রিয় সম্বোধন। অসীমের সাথে মিলিয়ে অসীম নামটা দিয়েছিল, কিন্তু আজ সেই নামই সবচেয়ে বড় বিদ্রূপ হয়ে ফিরে এলো। নবনী উচ্ছ্বসিত নয়নে সরাসরি অসীমের চোখে চাইল। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ছড়িয়ে দৃঢ় গলায় বলল, আমি কি তোমায় বলিনি অসীম তুমি পস্তাবে? হ্যাঁ, আমি তোমার বিরহে নির্ঘাত মরে যেতাম যদি জানতাম মৃত্যুর আগ পর্যন্ত তুমি কেবল আমারই ছিলে। কিন্তু তুমি তো নিজ হাতে আমাকে অন্ধকার গহ্বরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। এখন কেউ যদি এসে আমাকে সেই জাহান্নাম থেকে উদ্ধার করে, তবে তার হয়ে আমি নতুন করে বাঁচবো না কেন বলো? নবনীর এই তীক্ষ্ণ পাল্টা জবাবে অসীমের মুখটা অপমানে কুঁচকে গেল। সে নিচু স্বরে বলল, আসল সত্যিটা হলো আসল সত্যিটা হলো নবীনে দিব্য তালুকদারের ওই বিশাল ব্যাংক ব্যালেন্স দেখে তুমি সব ভুলে গিয়েছো। ভাগ্যিস আমি তোমাকে ছেড়েছি। সত্যি ভালোবাসলে এত সহজে অন্য কারো গলায় ঝুলে পড়তে না, আমার জন্য অপেক্ষা করতে। নবনী তাচ্ছিল্যের হাসি দিল। সে শান্ত গলায় বলল, মানে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে ঘর বাঁধবে আর আমি তোমার শোকে আত্মহত্যা করব? হাস্যকর ভাবনা তোমার অসীম। এবার পথ ছাড়ো, আমার অনেক কাজ আছে। নবনী পাশ কাটিয়ে যেতে নিলেই অসীম অতর্কিতে তার বাহু চেপে ধরল। দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলল, কি করবে শুনি? স্বামীকে বলেছে তোমার বিয়ের আগেই প্রেমিকের কথা। সে কি জানে তার প্রিয়তমা স্ত্রী একটু আগেই নিজের
প্রাক্তনকে যত্ন করে নাস্তা দিতে এসেছে। নবনী এক ঝটকায় অসীমের হাতটা সরিয়ে দিল। তার চোখে তখন আগুনের ফুলকি। সে কঠিন গলায় বলল, নিজের সীমার মধ্যে থাকো অসীম। একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট তার বসের স্ত্রীর সাথে এমন আচরণ মানে না। আমি যদি এখন দিব্য তালুকদারকে তোমার এই বেয়াদবির কথা বলি, তবে তোমার পরিণতি কি হবে ভেবে দেখেছো? অসীম বাঁকা হেসে বলল, দিব্য তালুকদারকে তোমার চেয়ে আমি অনেক ভালো চিনি নবীনী। আমি তার সম্পর্কে যা যা জানি তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমাকে উস্কে দিও না, তাতে তোমারই ক্ষতি। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় দিব্যর ছায়া পড়ল। সে ভেতরে ঢুকে দুজনের মাঝখানের এই থমথমে পরিবেশ দেখে কিছুটা অবাক হলো। ভ্রু কুচকে এগিয়ে এসে প্রশ্ন করল। কি ব্যাপার, কোনো সমস্যা? দিব্যর ভরাট কণ্ঠস্বর কানে আসতেই নবনীর বুকের ভেতরটা ধক করে উঠল। এক অজানা আশঙ্কায় তার হাত পা হিম হয়ে এলো। সে কি উত্তর দেবে ভেবে পাওয়ার আগেই অসীম তার ঠোঁটের কোণে একটা ধূর্ত হাসি ঝুরিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, আসলে আপনাকে বলা হয়নি স্যার, নবীনী আর আমি কিন্তু পূর্ব পরিচিত, তাই না নবীনী? নবনীর মনে হলো তার চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে এসেছে। দিব্যর তীক্ষ্ণ দৃষ্টি এখন নবনীর মুখের উপর স্থির। সত্য আর মিথ্যার এক ভয়ঙ্কর দোলাচলে দাঁড়িয়ে নবনী বুঝতে পারল তার জীবনের নতুন অধ্যায়টা শুরু হওয়ার আগেই বুঝি তাদের তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। নবনী এক পরে কঠিন দৃষ্টিতে অসীমের দিকে তাকালো। অসীম যেন এক চরম বিজয়ী। সে অত্যন্ত নির্লজ্জের মতো নবনীকে উদ্দেশ্য করে চোখ টিপল। দিব্যর কণ্ঠস্বর কোনো ভাবান্তর নেই। সে কেবল নিরাসক্ত ভাবে বলল, আচ্ছা, তাই নাকি? নবনীর বুকের ভেতর তখন হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন। না জানি এই শয়তানটা কি বলে বসে। নবনী মনে মনে ঠিক করেছিল সে নিজেই দিব্যকে সব সত্যি খুলে বলবে, কিন্তু সেই সুযোগ বা সময় কোনোটিই সে করে উঠতে পারেনি। আর অসীম সে আজই এখানে এসে উপস্থিত হবে তা ছিল তার কল্পনাতীত। নিজের থেকে বলা আর অসীমের মুখ থেকে সত্য বের হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিব্য যদি এখন ভুল বোঝে তবে পরিস্থিতি যে কতটা কদর্য হবে তা ভেবেই সে সিরিয়ে যাচ্ছে। অসীম একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমরা একই কলেজে পড়তাম, ক্লাসমেট ছিলাম আর কি। মুহূর্তেই নবনীর ফুসফুস থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। দিব্য কৌতূহলী চোখে নবনীর দিকে তাকালো। নবনী কেবল যান্ত্রিকভাবে মাথা নেড়ে সায় দিল। অসীম আবারও নিজের জায়গায় গিয়ে আয়েশ করে বসল। নবনী আর চোখে দেখলো দিব্য স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নবনী চোখ তুলে তাকাতেই দিব্য খুব দ্রুত চোখ সরিয়ে নিল। তারপর শান্ত গলায় বলল, তোমার গলায় চেনটা অলমোস্ট খুলে গেছে, সামলাও ওটা। নবনী চমকে উঠে গলায় হাত দিতে এই চেইনটা আলগা হয়ে তার হাতে তালুতে চলে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিল এবং দুহাত উঁচিয়ে চেইনটা পুনরায় পরার চেষ্টা করতে লাগলো। কিন্তু পিঠের ওপর ছড়িয়ে থাকা চুলের খোলা চুলের অবাধ্যতায় সে কিছুটাই হুকটা লাগাতে পারছিল না। দুহাতে ওপরে তোলায় তার শাড়ির বাঁধন কিছুটা আলগা হয়ে সুগঠিত ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়ল। দিব্যর চোখ পড়তেই অপ্রস্তুত হলো সে। চোখে মুখে এক ধরনের অস্বস্তির দানা বাঁধল তার। সে একবার আর চোখে সোফায় বসা অসীমের দিকে তাকালো। অসীম সেদিকে পিঠ করে বসা, মনোযোগ দিয়ে কাজ করছে। দিব্য হুট করে নবনীর হাত থেকে চেইনটা নিয়ে নিল। নবনী হতভম্ব হয়ে তার দিকে তাকালেও দিব্যর কাজের ধরন বুঝে উঠতে পারল না। দিব্য এক হাত দিয়ে নবনীর কাঁধের আঁচলটা ঠিক করে নামিয়ে দিয়ে তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎই নৈকট্যে নবনীর আড়ষ্টতা সব সীমা ছাড়িয়ে গেল। দিব্য নিজের এক হাত দিয়ে নবনীর ঘাড়ের ওপর থেকে চুলগুলো একপাশে সরিয়ে দিল এবং অত্যন্ত নিপুণতার চেইনটা পরিয়ে দিল। তারপর নিচু স্বরে বলল, যাও, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নবনী যেন এই মুক্তির পরোয়ানাটুকুই অপেক্ষায় ছিল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে ঘর থেকে এক প্রকার পালিয়ে গেল। অসীম সোফায় বসেছিল ঠিকই, কিন্তু সামনে থাকা ল্যাপটপের স্বচ্ছ স্ক্রিনে সে দিব্যর প্রতিটি স্পর্শ আর নবনীর আরও সাথে স্পষ্ট দেখতে পেল। নিজের এক সময়ের ভালোবাসাকে অন্য কারো এত কাছে থেকে অসীমের বুকের ভেতরটা ঈর্ষার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। অপমানে আর ক্ষোভে সে ল্যাপটপের কিবোর্ডে নিজের আঙুলগুলো শক্ত করে চেপে ধরল। দুপুরের খাওয়ার টেবিলে যখন দিব্যর সাথে অসীম এসে বসল তখন যেন পুরো পরিবেশটা নবনীর জন্য এক দম বন্ধ করা খাঁচায় পরিণত হলো। টেবিলের অন্য পাশে বসে থাকা আনিকা বেগম অসীমকে দেখা মাত্রই স্থির হয়ে গেলেন। এই বাড়িতে অসীমের পরিচয় হয়তো কেবল দিব্যর অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু আনিকা বেগম তো জানেন এই ছেলেটাই একসময় নবনীর জীবনের কাল বৈশাখী ছিল। তিনি তীক্ষ্ণ প্রশ্নাতুর দৃষ্টিতে নবনীর দিকে তাকালেন। সেই দৃষ্টিতে যেমন ছিল সতর্কতা, তেমনই ছিল একরাশ দুশ্চিন্তা। নবনী মায়ের চোখের ভাষা পড়তে পারলেও সচেতনভাবে দৃষ্টি এড়িয়ে গেল।
কারণ এই মুহূর্তে কোনো কৈফিয়ত দেওয়ার মতো মানসিক অবস্থায় সে নেই। খাওয়ার পর্ব শেষ হতে নবনীর বাবা মায়ের বিদায়ের সময় হয়ে এলো। ঢাকা ছেড়ে তাদের গন্তব্য বেশ দূরে, তাই দেরি করা সম্ভব নয়। আনিকা বেগম বারবার চেষ্টা করে নবনীকে আড়ালে ডেকে অসীমের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু বাড়ির লোকজনের ব্যস্ততার কারণে সেই সুযোগ আর মিলল না। বিদায়বেলায় দিব্য খুব মার্জিতভাবে জানালো যে নিয়ম মেনেই কাল সে নবনীকে নিয়ে তাদের বাসায় যাবে। মনিরুল সাহেব আর আনিকা বেগম আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন। তবে যাওয়ার সময় আনিকার চোখে সেই অস্থিরতা নবনীকে বিদ্ধ করে দিয়ে গেল। করিডোর দিয়ে হাঁটার সময় নবনীর মাথার ভেতরটা যেন হাজারো দুশ্চিন্তার মৌচাক হয়ে উঠেছিল। অসীমের সেই প্রচ্ছন্ন হুমকি আর রহস্যময় আচরণ তাকে কুরে কুরে খাচ্ছে। সে স্থির করো আজ আর নয়, আজ রাতেই সে দীপকে সবটা খুলে বলবে। লুকোছোপা করে সে এই সম্পর্কের ভিত নষ্ট করতে চায় না। কিন্তু মনে একরাশ সাহস নিয়ে ঘরে ঢুকতেই দেখলো দিব্য তৈরি হয়ে কোথাও বের হচ্ছে। নবনীর ঠোঁটের ডোকায় কথাগুলো এসেও থমকে গেল। এখনো দিব্যর গাম্ভীর্যের সামনে সে পুরোপুরি সহজ হতে পারেনি। তবুও মনের ভেতর একটা কৌতূহল উকে দিল, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে। দিব্য নবনীর দিকে একবার তাকালো। বোধহয় নবনীর চোখের অস্থিরতা আর না বলা প্রশ্নটা সে মুহূর্তেই পড়ে ফেলল। গম্ভীর গলায় বলল, আমাদের ফ্যাক্টরিতে একটি সমস্যা হয়েছে, আমাকে এখনই যেতে হবে। ফিরতে অনেকটা দেরি হতে পারে, তুমি দিয়াকে ঘুম পাড়িয়ে দিও। নবনী শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ল। দিব্য দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতেই নবনী একটা দীর্ঘশ্বাস ফেলল। কথাগুলো আজ আর বলা হলো না। বিছানার এক কোণে বসে দিয়া তখন খুব মনোযোগ দিয়ে ডিজিটাল স্লেটে ইংরেজি অ্যালফাবেট লেখার চেষ্টা করছিল। মাত্র হাতে খড়ি হয়েছে ওর, তবুও প্রতিটি অক্ষর বেশ যত্ন করে ফুটিয়ে তুলছে মেয়েটা। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে দিয়ার পাশে বসল। কিছুক্ষণ চুপচাপ ওর লেখা দেখল, তারপর হাত ধরে বর্ণগুলো সঠিক করে দিতে সাহায্য করলো। এই সময় দিয়া হুট করে স্ল্যাটটা পাশে সরিয়ে রেখে হাই তুলল। আমার খুব ঘুম পাচ্ছে। নবনী ওর বই খাতাগুলো গুছিয়ে পাশে রাখতে রাখতে বলল, আচ্ছা সোনা, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। দিয়াকে জাপটে ধরে নবনী যখন ওর পাশে শুলো, ঘরটা তখন একদম নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেঙে দিয়া হুট করে এমন এক প্রশ্ন করলো যা নবনীর হৃৎপিণ্ডকে মুহূর্তের জন্য থামিয়ে দিল। দিয়া আধো আধো গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা মাম্মা, তুমি এতদিন কোথায় ছিলে? সবাই তো বলতো তুমি আকাশে চলে গেছো। আমি তোমাকে কত খুঁজতাম, কত ডাকতাম, কিন্তু তুমি তো আসতে না। এখন যখন চলেই এলে, তখন আকাশ থেকে নামলে কিভাবে? দিয়ার এই নিষ্পাপ কৌতূহল নবনীকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সে বুঝতে পারলো অবনী হয়ে দিয়ার জীবনে সে শূন্যস্থান সে পূরণ করেছে তার ভার কতখানি। দিয়ার চুড়ে বিড়ি কাটতে কাটতে নবনী ভাবলো এই অবুঝ শিশুটিকে সে কিভাবে বোঝাবে যে সে এই আকাশে চলে যাওয়া মা নয়, বরং তার জীবনের নতুন এক আশ্রয়। নবনীর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। দিয়ার কৌতূহলী চোখের দিকে তাকিয়ে সে এক কাল্পনিক গল্পের আশ্রয় নিল। বলল, সেখানে একটা দুষ্ট রাক্ষস ছিল যে আমাকে দিয়ার কাছে আসতেই দিচ্ছিল না, আমাকে বন্দি করে রেখেছিল অনেক বড় একটা প্রাসাদে। দিয়া বিস্ময় চোখ বড় বড় করে বলল, ঠিক ওই রূপকথার গল্পগুলোর মতো? তারপর তোমাকে বাঁচাতে কি কোনো প্রিন্স এসেছিল? নবনী মাথা নাড়ল, ধীর স্বরে বলল, হ্যাঁ, আমাকে বাঁচাতে একজন এসেছিল ঠিকই, তবে সে কোনো প্রিন্স নয়, একটা ছোট্ট পরী। দিয়া উত্তেজিত হয়ে বলল, ও মাই গড, একটা ফেরি! সে কি দেখতে খুব সুন্দর ছিল মাম্মা? ওর কি জাদুর লাঠি ছিল? নবনী শব্দ করে হাসল। দিয়ার গালে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ, সেই পুরোটাই একটা জাদু। আচ্ছা সোনা, তোমার না খুব ঘুম পাচ্ছিল, এবার চোখ বুঝো। ওকে, গুড নাইট মাম্মা। আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নবনী কোনো কথা না বলে দিয়াকে বুকের মধ্যে টেনে নিল। ছোট্ট মেয়েটা যেন তার কাঙ্ক্ষিত নিরাপদ আশ্রয় খুঁজে পেল। নবনীর হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। বাচ্চাদের ছোঁয়া সবসময় স্নিগ্ধ হয়,
কিন্তু দিয়াকে জড়িয়ে ধরে তার মনে যে প্রশান্তি নামলো তা যেন পৃথিবীর সব সুখের চেয়েও বেশি। এটাই কি মাতৃত্বের সেই অমোঘ টান? নবনী জানে না। সে শুধু এটুকু বুঝলো এই ছোট্ট প্রাণটার জন্য সে সব বাধা জয় করতে পারে। মুহূর্তের মধ্যেই দিয়া গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু নবনীর চোখের পাতা এক করতে পারছে না। ঘরের টিকটিক শব্দটা যেন তার মনের অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। দিব্য এখনো ফ্যাক্টরি থেকে ফেরেনি। বাইরের নিস্তব্ধতা বাড়তে বাড়তে একসময় নবনীয় ক্লান্তিতে কখন ঘুমের দেশে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। দিব্য যখন ফিরল রাত তখন অনেক গভীর। সমস্ত দিনের ক্লান্তি আর ফ্যাক্টরির ঝক্কির সামনে শরীর আর শক্তি অবশিষ্ট নেই। ঘরে পা রাখতেই দেখলো পুরো ঘর জুড়ে সবুজ রঙের ড্রিম লাইটের একটা মায়াবী আভা ছড়িয়ে আছে। বিছানার দিকে তাকাতেই তার ক্লান্ত চোখ দুটো প্রশান্তিতে জুড়িয়ে এলো। নবনী আর দিয়া একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। দৃশ্যটা এতটাই স্নিগ্ধ যে দিব্যর মনে হলো তার যান্ত্রিক জীবনে এর চেয়ে সুন্দর কোনো ফ্রেম আর হতেই পারে না। সে ধীর পায়ে বিছানায় আরো কাছে এগিয়ে গেল, কিন্তু খুব কাছে আসলে এক অদ্ভুত বিপত্তি ঘটল। নবনী শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ঘরে অসাবধানতায় তার শাড়ির আঁচলটা গা থেকে সরে গিয়ে একপাশে পড়ে আছে। সবুজ সেই মৃদু আলোয় নবনীর মেধহীন শুভ্র উন্মুক্ত উদর দৃশ্যমান। সেই অপার্থিব সৌন্দর্যে এক ধরনের তীব্র মোহ আছে যা দিব্যর মতো শক্ত মনের মানুষকেও চড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দিব্য চাইল দৃষ্টি সরিয়ে নিতে, কিন্তু অবাধ্য চোখ দুটো যেন এক অদৃশ্য মায়ায় আটকে গেছে। তার মনে হলো এক ভয়ঙ্কর অথচ সুন্দর সর্বনাশ বুঝি তার সামনে দাঁড়িয়ে। শরীরের রক্তকণিকাগুলোয় এক ধরনের অস্থিরতা অনুভব করল সে। নিজেকে সামনে নিয়ে দ্রুত গায়ের কোটটা খুঁড়ে ছুঁড়ে দিল সোফায়। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। বেশ অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো। ভেজা চুলে যখন সে বিছানায় গা এড়িয়ে দিল, পাশে শোয়া নবনীর ঘুমন্ত মুখটার দিকে একবার তাকালো সে। ঘুমের ঘরে মেয়েটাকে কি ভীষণ মাসুম আর শান্ত লাগছে। দিব্যর মনে হলো এই মেয়েটা হয়তো সত্যিই তার এলোমেলো জীবনে একটু একটু করে বসন্তের ছোঁয়া নিয়ে আসছে বোধহয়। সে এক দৃষ্টিতে নবনীর সেই স্নিগ্ধ মুখের দিকে চেয়ে রইল। সকাল হতেই নবনী শোয়া থেকে উঠে বসল। পাশ ফিরে তাকাতেই দিয়ার ওপাশে দিব্যকে দেখে সে বেশ অবাক হলো। কখন ফিরল লোকটা? দিব্য এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। সে সাধারণত বেলা পর্যন্ত ঘুমানোর মানুষ নয়, কিন্তু আজকের এই অনিয়মের কারণ নবনী ঠিক বুঝে উঠতে পারল না। না চাইতেও নবনীর দৃষ্টি আটকে গেল দিব্যর ঘুমন্ত মুখটার উপর। ক্লিন শেভ করা মুখ, 2 ব্লক কাটের রেশমি চুলগুলোর ওপর ভোরের রোদ এসে পড়ে চকচক করছে। চুলের ওপরের লম্বা স্তরগুলো অবাধ্যের মতো কপালের ওপর আলগোছে নেমে এসেছে। লোকটার মুখের গড়ন ধারালো, সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য মিশে আছে তার চেহারায়। গায়ের রঙের প্রভাবেও যেন তাকে কাবু করতে পারছে না। ওর গায়ের রঙও আগের থেকে উজ্জ্বল হয়েছে। নবনী লক্ষ্য করলো কয়েক বছর আগের সেই অগোছালো দিব্যর সাথেই পরিপাটি মানুষটার আকাশ পাতাল পার্থক্য। সবকিছুই যেন এখন নিখুঁত। হঠাৎ করে নবনীর মনে এক ধরনের লজ্জা মিশ্রিত সংকোচ জাগল। একজন ঘুমানো মানুষকে এভাবে চোখ দিয়ে গিলে খাওয়া কি ঠিক হচ্ছে? সে দ্রুত বিছানা ছাড়ল। আজই তাদের বাপের বাড়িতে যাওয়ার কথা। সারা রাত শাড়ি পরে ঘুমিয়ে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তাই দেরি না করে একেবারে গোসল সেরে ফ্রেশ হয়ে বের হলো সে। আয়নার সামনে দাঁড়িয়ে ডার্ক মেরুন রঙের একটি শাড়ি ঠিকঠাক করছিল নবনী। ঠিক তখনই দিব্যর ঘুম ভাঙল। চোখ মেলতেই আবারও এক অনাকাঙ্ক্ষিত অথচ মোহনীয় দৃশ্যের সাক্ষী হলো সে। নবনীর পিঠ জুড়ে ছড়িয়ে আছে ভিজে চুলের রাশি। নিচু হয়ে শাড়ি কুচি করার সময় তার কোমরের কিয়দাংশ উন্মুক্ত হয়ে আছে। দিব্য এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে উঠে বসল। আয়নায় দিব্যর প্রতিফলন দেখে নবনী ভূত দেখার মতো চমকে উঠল। চটজলদি ঘুরে দাঁড়িয়ে শাড়ির আঁচল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে। দিব্য তখনও ঘুম ছাড়ানো গলায় বলল, রিল্যাক্স নবনী, আমি কোনো বাঘ ভাল্লুক নই যে এভাবে ভয় পেতে হবে। তাছাড়া আমি লক্ষ্য করেছি তুমি আমার সামনে সবসময় খুব হ্যাসিটেড ফিল করো। ওয়াই? কিছু বলা থাকলে সোজা বলবে। সমস্যাটা কি তোমার? আমি কি তোমাকে মারবো? দিব্য সরাসরি প্রশ্নে নবনী যেন আরো বেশি আড়ষ্ট হয়ে গেল। ভেজা চুলের জলবিন্দুগুলো তার পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে। দিব্যর তীক্ষ্ণ দৃষ্টি যেন তার সমস্ত উত্তর কেড়ে নিয়েছে। নবনীর ঠোঁটের কোণে একটা
কাঁপা কাঁপা হাসি ফুটে উঠল। দিব্য তাকে সাহস দিতে চাইলেও নবনীর মনের গহীনে এখন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে। সে আমতা আমতা করে কোনো মতে জবাব দিল, আপনি কাল রাতে কখন ফিরেছিলেন? সরি, আমি আসলে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। দিব্যর চোখ কাল রাতে সেই দৃশ্যটা মুহূর্তের জন্য ভেসে উঠল। সে খাট থেকে নেমে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, তুমি দরজা খোলা রেখে ঘুমিয়েছিলে কেন? আজকের পর যদি আমার ফিরতে দেরি হয় আর তোমার ঘুম পায়, তবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বে। নবনী অবাক হয়ে তাকালো, পাল্টা প্রশ্ন করল। আর আপনি আপনি ফিরলে ঘরে ঢুকবেন কিভাবে? দিব্য ওয়াশরুমের দিকে এগোতে এগোতে থমকে দাঁড়ালো, নির্লিপ্ত গলায় বলল, আমি অন্য কোনো ঘরে শুয়ে পড়বো। তবুও তুমি দরজা খুলে রেখে আমার জন্য মাঝরাত অবধি অপেক্ষা করবে না। বলেই দিব্য ওয়াশরুমে ঢুকে পড়ল। নবনী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কি তাকে পর করে দিচ্ছে, নাকি তার নিরাপত্তার কথা ভেবে এমনটা বলছে? সেটা বুঝতে তার মাথা ঘুরিয়ে যাচ্ছে। এই বাড়িতে সে অনিরাপদ বা কি করে হয়? ধরেই নিল ইগোওয়ালা লোকটার ইগোর কারণে বলছে। সে দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকালো। দিব্য নিজেই ড্রাইভ করছিল। দিয়া আর নবনী পেছনের সিটে বসে পুরো রাস্তা গল্প আর খুনসুটিতে মেতে উঠল। মাঝে মধ্যে দিব্যর ইচ্ছা করছিল তাদের হাসাহাসিতে যোগ দিতে, কিন্তু সে তার স্বভাবজাত গাম্ভীর্য ধরে রাখলো। দিব্য তালুকদার কি এতই ফেলনা যে যেচে গিয়ে কথা বলবে? অথচ আয়নায় বারবার সে ওদের খুনসুটিগুলো লক্ষ্য করছিল। নবনীর বাপের বাড়িতে পৌঁছাতেই যেন উৎসব শুরু হয়ে গেল। দিব্য আর দিয়াকে নিয়ে অনিতা আর অনেক এমনভাবে মেতে উঠল যে তারা পুরো বাড়ি মাথায় তুলল। নবনী যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, তখনই আনিকা বেগম প্রায় টানতে টানতে তাকে ভেতরের ঘরে নিয়ে এলেন। মায়ের এমন অদ্ভুত আচরণে নবনী বেশ বিরক্ত হলো। হাত সারিয়ে নিয়ে বলল, কি করছো আম্মু? সমস্যা কি তোমার? সবাই বাইরে বসে আছে আর তুমি আমাকে এভাবে ধরে আনলে কেন? অনিকা বেগম কড়া চোখে মেয়ের দিকে চাইলেন, নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, তুই আগে বল সমস্যাটা কি? ওই অসীম ওই বাড়িতে কি করছিল? ও সেখানে কেন? মায়ের এমন অবান্তর প্রশ্নে নবনীর মেজাজ আরো বিগড়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি তখন শোনোনি? তোমার জামাইয়ের অ্যাসিস্ট্যান্টও ওনার সাথে কাজ করে। সে তো আমিও শুনেছি, কিন্তু তুই কি জামাইকে সব সত্যি খুলে বলেছিস? অসীমের সাথে তোর যা যা ছিল সেসব কি ও জানে? আনিকা বেগমের কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। নবনী অবাক হয়ে মায়ের দিকে তাকালো, কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, যদি জানিও থাকি তাতে কি আসে যায় আম্মু? অতীত থাকতেই পারে। আনিকা বেগম যেন হাফ ছেড়ে বাঁচলেন। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়ে বললেন, তার মানে এখনো বলিসনি? নবনী শান্ত স্বরে জানালো, না, তবে খুব শীঘ্রই বলবো। আমি কোনো লুকাছাপা করতে চাই না। মেয়ের এমন নির্বুদ্ধিতা দেখে আনিকা বেগম এবার যেন আকাশ থেকে পড়েন। তিনি ভালো করেই জানতেন নবনী প্রথম দিকে এ বিয়েতে মোটেও রাজি ছিল না। তিনি এবং তার পরিবার বারবার চাপ সৃষ্টি করার পরই নবনী মত দিয়েছে। আনিকার বড় ভয় ভয় পাচ্ছে সত্যি জেদ ধরে এই সাজানো সংসারটা তাসের ঘরের মতো ভেঙে না যায়। তিনি আবার গলার স্বর চড়িয়ে বললেন, খবরদার নবনী, ভুলেও এই কাজ করবি না। আমি ভালো করেই জানি তুই এই বিয়েটা মন থেকে করিসনি, কিন্তু তাই বলে এভাবে নিজের পায়ে কুড়াল মেরে সংসারটা ভাঙবি? ওই মাসুম বাচ্চাটার জন্য কি তোর বিন্দুমাত্র দয়া হচ্ছে না? ও তোর নিজের বোনের রক্ত, তোকে মা বলে ডাকছে, কতটা মায়া করে তোকে জড়িয়ে ধরে থাকে। একটুও কি মায়া হয় না তোর? নবনী হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল, অবাক কণ্ঠে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আম্মু? তোমার কেন মনে হচ্ছে আমি বিয়েটা ভাঙতে চাইছি? যদি ভাঙার ইচ্ছা থাকতো তবে আমি বিয়েটা করতাম না। আর দিয়াকে আমি কতটা ভালোবাসি তা আমি জানি। ঠিক এই কারণেই সারাটা জীবন ওর বাবার সাথে সততার সাথে কাটানোর জন্য আমি কোনো মিথ্যা দিয়ে এই সম্পর্কের ভিত করাতে চাই না। আনিকা বেগম এবার মরিয়া হয়ে উঠলেন। মেয়েটা হাতটা শক্ত করে ধরে বললেন, এখানে তোকে এখানে তোকে এত সত্যবাদী হতে কে বলেছে? জামাই কি তোর কাছে নিজে থেকে কিছু জানতে চেয়েছে? না চাইলে তুই কেন যেচে গিয়ে নিজের কলঙ্ক ওর সামনে তুলে ধরবি? নবনীর এবার মেজাজ গরম হতে শুরু করলো। সে বলল, আমি বুঝলাম না, তুমি এই বিষয় নিয়ে এত ভয় পাচ্ছ কেন? ওনারও তো অতীত আছে, ওনারও তো একটা জীবন ছিল। আনিকা বেগম কঠোর কণ্ঠে বললেন, ওটা বউ ছিল না বনি, একটা হালাল আর মর্যাদাপূর্ণ সম্পর্ক ছিল সেটা। আর তোর
তোরটা ছিল বিবাহ বহির্ভূত প্রেম, যা আমাদের সমাজে আর ধর্মে নিষিদ্ধ। জামাই যদি তোকে চরিত্রহীন ভেবে বসে তখন কোথায় যাবি তুই? দোহাই লাগে তোর, জেদ করেই সুন্দর সাজানো সব কিছু নষ্ট করিস না। মায়ের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে নবনীর পায়ের তলায় মাটি যেন সরে গেল। সে ভাবতেও পারেনি নিজের মা তার অতীতকে এই চোখে দেখেন। পরিস্থিতির চাপে তিনিও তার অতীতকে এমন নির্মম একটা তকমা দিয়ে দিলেন। নবনী কোনো মতে নিজেকে সামনে নিয়ে ধরা গলায় বলল, চরিত্রহীন? কিন্তু আম্মু, আজ আমি নিজের থেকে না বললেও কাল যদি উনি অন্য কারো কাছে জেনে ফেলেন, তখন আমার পালানোর জায়গা থাকবে না। আনিকা বললেন, তোকে কি অসীম কিছু বলেছে? ভয় নেই, ওই ছেলের সাথে আমি নিজে কথা বলবো। আমার দোহাই লাগে নবনী, তুই জামাইকে এখনই এসব কিছু বলবি না। আগে তোদের সম্পর্কটা একটু মজবুত হতে দে, তারপর না হয় সময় বুঝে বুঝিয়ে বলিস। ঠিক সেই মুহূর্তেই দিয়া ডেকে উঠল। মাম্মা। আনিকা বেগম চট করে চোখের ইশারায় নবনীকে শাসিয়ে দিলেন। নবনী দ্রুত চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। দিয়া ঘরে ঢুকতে ওকে করে তুলে নিয়ে এসে বাইরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা নবনীর পুরনো ঘরে এলো ঘুমানোর জন্য। নবনীর এই ছোট্ট কামরাটি দিব্যর মতো মানুষের জন্য বড্ড বেমানান। দিব্য অভ্যস্ত এসির হিমেল হাওয়ার, অথচ এই বদ্ধ ঘরে একটা সাধারণ টেবিল ফ্যান যেন আকাশের হালকা ছড়াচ্ছে, আগুনের হালকা ছড়াচ্ছে। গরমে দিব্য শার্ট ভিজে সপসপে হয়ে গেছে, মুখ চোখ লাল হয়ে উঠেছে। নবনী আর চোখে দিব্যর অস্বস্তি দেখছিল আর নিজের কাছেই প্রচন্ড লজ্জিত বোধ করছিল। এক পর্যায়ে দিব্য আর সহ্য করতে না পেরে একটু ফ্রেশ হওয়ার জন্য বাইরে বেরোলো, কারণ সে ঘরে কোনো অ্যাটাচ বাথরুম নেই। দিব্য বেরিয়ে যাওয়ার কিছু পরেই হঠাৎ ঘরের টিউবলাইটে পিটপিট করে কাঁপতে শুরু করলো। দিয়া বিছানায় বসে হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠল। মাম্মা দেখো, লাইট কেমন ডান্স করছে। নবনীও হাসলো, দিয়া বেশ উপভোগ করছে বিষয়টা। দিয়ার কাছে এটা মজা হলেও নবনীর জন্য এটা বিরক্তির কারণ। সে জানতো লাইটের হোল্ডারে একটু সমস্যা আছে। একটা কাঠের চেয়ার এনে সে লাইটের নিচে রাখলো, তারপর পরনের শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে চেয়ারে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে হোল্ডারটা ঠিক করার চেষ্টা করছিল, তখনই পেছনে সেই পরিচিত গভীর কণ্ঠস্বর ভেসে এলো। কি করছে এসব? হঠাৎ দিব্যর ফিরে আসা তার ওই ভরাট গলার আওয়াজে নবনী ভীষণভাবে ঘাবড়ে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে তার পা পিছলে গেল চেয়ার থেকে। ভয় আর আতঙ্কে সে একটা আর্তনাদ করে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। নবনী নিশ্চিত ছিল আজ মেঝেতে পড়ে তার হাড়গোড় আস্ত থাকবে না, কিন্তু সেকেন্ডের ব্যবধানে সে অনুভব করো কোনো শক্ত মেঝে নয়, বরং দুটো বলিষ্ঠ এবং শক্তপোক্ত হাত তাকে শূন্যে আগলে নিয়েছে। ঘরের সেই টিমটিমে আলোয় নিজে দিব্যর প্রশস্ত বুকের ওমে নিজেকে আবিষ্কার করে নবনীর হৃৎপিণ্ড যেন থমকে গেল। দিব্য নবনীকে কোল থেকে নামিয়ে সাবধানে মেঝের উপর দাঁড় করিয়ে দিল। নবনীর পা দুটো তখনও কাঁপছে, হৃৎপিণ্ডের ধকধকানি যেন তার কানের কাছে বাজছে। কোনো মতে স্থির হয়ে দাঁড়াতেই দিয়া ছুটে এসে নবনীকে জড়িয়ে ধরল। ছোট ছোট হাত দিয়ে নবনীকে পরখ করতে করতে আদুরে গলায় বলল, তুমি ঠিক আছো তো মাম্মা? তোমার লাগেনি তো? নবনী দিয়ার মাথায় হাত বুলিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। দিব্যর দিকে এক পলক তাকিয়ে নিচু স্বরে বলল, আমি ঠিক আছি সোনা, থ্যাঙ্কস। আমি আসলে লাইটটা ঠিক করছিলাম। দিব্যর কপালে তখনও বিরক্তির ভাঁজ। গম্ভীর গলায় বলল, যে কাজ পারো না তা করতে যাও কেন? এখান থেকে বলে নিশ্চিত হাড় করে চোট পেতে, এতটুকু বুঝতে পারো না? নবনীর মনে মনে বেশ মেজাজ খারাপ হলো। সে কি ইচ্ছা করে পড়েছে নাকি? আর লাইট ঠিক করা তো তার বাম হাতের কাজ। ওনার এই আওয়াজ শুনেই তো ভরকে গেছে, কিন্তু মুখে টু শব্দটি করার সাহস তার হলো না। লোকটার ব্যক্তিত্বের সামনে নবনী কেমন যেন মিয়ে যায়। সে দিয়াকে উদ্দেশ্য করে বলল, চলো মাম্মা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। দিয়া এক লাফে খাটে উঠে গিয়ে ঠিক মাঝখানটায় ঝাঁকিয়ে শুয়ে পড়ল। তারপর দুই হাত দিয়ে দুপাশের বালিশ চাপড়ে উৎসাহের সাথে বলল, মাম্মা পাপ্পা, তোমরাও এসো। আমি আজ তোমাদের মাঝখানে শুয়ে ঘুমাবো। তোমরা আমার দুই পাশে শুয়ে পড়ো। দিব্য এক প্রকার নবনীর দিকে তাকালো। নবনীও তাকিয়েছিল বিধায় চোখাচোখি হলো। বিব্রত হয়ে চোখ সরালো। নবনী আর চোখে দিব্যকে দেখলো। দিব্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। লোকটা এই পরিবেশে যে কতটা হাঁপিয়ে উঠছে তা স্পষ্ট।
নবনী আর কথা না বাড়িয়ে দিয়ার একপাশে চুপচাপ শুয়ে পড়ল। দিয়া কয়েক মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থেকে একসময় একটা দীর্ঘশ্বাস ফেলে লাইটটা নিভিয়ে দিল। তারপর দিয়ার অপর পাশে গিয়ে শরীরটা এড়িয়ে দিল। টেবিল ফ্যানটা কোনো মতে দিয়ার ঠিকঠাক হচ্ছে, দিয়া তাদের দুইজনকে দুপাশে পেয়ে শান্তিতে চোখ বুঝল। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস প্রশ্বাস নিয়মিত হয়ে এলো, কিন্তু বিছানার দুই প্রান্তে থাকা দুজনের চোখের পাতা এক হলো না। দিব্যর কাছে ভ্যাপসা গরম আর বন্ধ ঘরটা যেন এক প্রকার শাস্তি। অন্যদিকে নবনীর মনের ভেতর চলছে আশঙ্কার ভাঙা গড়া। হঠাৎ করে দিব্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে সে ঘর থেকে বেরিয়ে গেল। নবনী অবাক হলো, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে? কৌতূহল আর কিছুটা উদ্বেগে নবনীও বিছানা ছাড়ল। বাইরের উঠোনটা চাঁদের রূপালী আলোয় ভিজে আছে। নবনী বারান্দায় এসে দেখলো দিব্য উঠানের এক প্রান্তে ঘাসের উপর একা বসে আছে। তার চওড়া পিঠটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। নবনী ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো পায়ের মৃদু শব্দ পেয়ে দিব্য মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখে মুখে বিরক্ত না থাকলেও এক ধরনের ক্লান্তি স্পষ্ট। নবনী দ্বিধা ছড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কোনো সমস্যা হয়েছে? দিব্য আবারও সামনে দৃষ্টি নিবদ্ধ করল। একদম নিস্পৃহ গলায় বলল, তেমন কিছু না, ঘরে অসহ্য গরম লাগছিল, তাই একটু খোলা বাতাসে এসে বসলাম। নবনী কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সৌজন্যের খাতিরেই জিজ্ঞেস করল, কিছু খাবেন? রাতের নিস্তব্ধতা তখন চাদরের মতো ছড়িয়ে আছে চারপাশে। আকাশের উপরে চাঁদের মায়াবী আলো। দিব্য নাবোধক মাথা নাড়ল। দিব্যর মৌন সম্মতির পর নবনী তার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে ঘাসের উপর বসল। দিব্যর অভিব্যক্তিকে কোনো বিস্ময় নেই, নেই কোনো চাঞ্চল্য। লোকটা কিভাবে সবসময় এমন এক হিমশীতল গাম্ভীর্য বজায় রাখে তা নবনীর বোধগম্যের বাইরে। মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক সেই নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। নবনী নিজের মনের গহীনে সাহসের সঞ্চার করল। এটাই শ্রেষ্ঠ সময় এই নির্জনতার জ্যোৎস্নার আলোয় মনের উপর চেপে বসা পাথরটা নামিয়ে ফেলার মোক্ষম সুযোগ। যদি আজ সে বলতে না পারে, তবে এই অস্থিরতা তাকে ধীরে ধীরে শেষ করে দেবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলা কিছু আবেগ। কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকেও ছুঁয়ে যাবে। তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের গল্প। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করল। অবশেষে নবনী সেই স্তব্ধতা ভেঙে মৃদু স্বরে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। দিব্য ঘাড় ঘুরিয়ে তাকালো। জ্যোৎস্নার ভ্যাপসা আলোতেও তার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি নবনী স্পষ্ট অনুভব করতে পারো। দিব্য গম্ভীর গলায় উত্তর দিল, কি বলতে চাও বলে ফেলো। কণ্ঠস্বরে কোনো উষ্মা নেই, আবার কোমলতাও নেই। নবনী কিছুটা বিভ্রান্ত হলো। লোকটার কি আজ মন খারাপ, নাকি পরিবেশের কারণে সে বিরক্ত? তবে যাই হোক, নবনীকে আজ বলতেই হবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করল, আপনি হয়তো জানেন আমি প্রথম দিকে এই বিয়েটা করতে মোটেও রাজি ছিলাম না, আর এর পিছনে আমার একটা বিশেষ কারণ ছিল। দিব্য সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, জানি আমাকে তোমার পছন্দ হয়নি, তার উপর এক বাচ্চার বাবা, যে কোনো অবিবাহিত মেয়ের কাছে এমন প্রস্তাব শুরুতে মেনে নেওয়াটা কঠিন। এটা তো স্বাভাবিক। নবনী মাথা নেড়ে বাধা দিল, বলল, হুম, শুধু এটাই কারণ ছিল না, আরও একটা বড় কারণ ছিল। দয়া করে আমাকে সবটা বলতে দিন। দিব্যর দৃষ্টি এবার স্থির হলো নবনীর ওপর। দিব্যর শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি নবনীকে এক মুহূর্তের জন্য থমকে দিল। নবনী আলতো করে নিজের দৃষ্টি নামিয়ে নিল। আকাশের ওই বিশাল চাঁদের দিকে চেয়ে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো সে। তারপর খুব নিচু স্বরে বলতে শুরু করলো, আসলে আমি একজনকে অনেক বছর যাবৎ ভালোবাসতাম, খুব নিঃস্বার্থভাবে তাকে চেয়েছিলাম। ভাবতাম সেও আমাকে ততটাই ভালোবাসে। আপনাকে বিয়ে না করার পেছনে এটাই ছিল আমার সবচেয়ে বড় কারণ। কারণ আমার মনে হয়েছিল অন্য কাউকে ভালোবাসার পর আপনার হাতে হাত রাখাটা অন্যায় হবে। কিন্তু কথাটা শেষ করতে পারল না নবনী। গলার কাছে একতলা কান্না এসে আটকে গেল। চোখের কার্নিশে জমা হওয়া নোনা জলগুলো গাল বেয়ে নামার জন্য ছটফট করছে। বুকের ভেতরটা পুরনো ক্ষতে নতুন করে চাবুকের আঘাত খাওয়ার মতো মুচড়ে উঠল। দিব্য এক দৃষ্টিতে চেয়ে রইল নবনীর দিকে। সে ওই কিন্তুর পরের উত্তরটার জন্য অপেক্ষা করছিল। নবনীকে ওভাবেই ভেঙে পড়তে দেখে তার গাম্ভীর্য কিছুটা চড়ে উঠল।
দীপু নিচু স্বরে প্রশ্ন করল। কিন্তু কি, বিয়ে করলে না কেন তাকে? সমস্যা কোথায় ছিল? নবনীর দীর্ঘদিনের জমানো বাদটা তার টিকল না, এতক্ষণের শক্ত আবরণটা ভেঙে সে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দ রাতের ওই নিস্তব্ধ উঠোনে প্রতিধ্বনিত হতে লাগলো। দীপু কিছুটা হতভম্ব হয়ে গেল। সে তো এমন কিছু কঠিন কথা বলেনি যে মেয়েটা এভাবে ভেঙে পড়বে। নবনী এবার শব্দ করে কাঁদতে শুরু করে দীপু বিচলিত হয়ে পড়ল। তার মাথায় এলো না ঠিক কী করা উচিত। সে একটু ঝুঁকে নবনীর মাথাটা আলতো করে নিজের চওড়া কাঁধে চেপে ধরল। বড় বড় আঙুলগুলো দিয়ে নবনীর এলোমেলো চুড়ে বিড়ি কেটে শান্ত গলায় বলল, নবনী, শান্ত হও। এভাবে কাঁদছো কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি? মাঝরাতে তোমার কান্না শুনে যদি বাড়ির কেউ বাইরে চলে আসে, তবে তারা কি ভাববে বলো তো? দিব্যর গায়ে সেই পুরুষালী ঘ্রাণ আর এমন আশ্রয়ের স্পর্শে নবনীর কান্নার বেগ ধীরে ধীরে কমে এলো। তার কথার উদ্দেশ্যে বোধগম্য হলো ওর আসলে কেউ আসলে বিষয়টা জঘন্য হবে। তবে হিক্কা থামল না। সে কম্পিত গলায় ভেজা স্বরে বলতে শুরু করলো, সে সে আমাকে ঠকিয়েছে। আমার এত বছরের ভালোবাসা আর অপেক্ষার কোনো মূল্য ছিল না তার কাছে। শেষ মুহূর্তে সে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। আমার মনে হয়েছিল আপনার সাথে নতুন জীবন শুরু করার আগে আমার সবটা বলা উচিত। আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আম্মু বলেছিলেন আমি যদি আপনাকে এইসব বলি তবে আপনি আমাকে ভুল বুঝবেন, আমাকে হয়তো দুশ্চরিত্রা ভাববেন। আমি শেষের কথাগুলো বলতে গিয়ে নবনী যেন নিজের অস্তিত্বকেই কুঁকড়ে গেল। জ্যোৎস্নার আলোয় তার ফ্যাকাশে মুখটা তখন লজ্জায় আর অপমানে নীল হয়ে উঠেছে। নবনীর দীর্ঘদিনের চাপা কষ্টগুলো আজ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো দিব্যর চওড়া বুকের আশ্রয়ে আসছে পড়ল। সে ঘন ঘন ফুপিয়ে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। অন্যদিকে দিব্য এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে রইল। মেয়েটা এই সামান্য বিষয় নিয়ে এতদিন মনের ভেতরে কতটা তোলপাড় চালিয়েছে, কত শত গ্লানি আর অপমান বোধের পাহাড় জমিয়ে রেখেছে তা ভেবে দিব্য ঠোঁটের কোণে আপনা আপনি এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। নবনীর সমস্ত আবেগ যখন চূড়ান্ত সীমায়, ঠিক তখনই দিব্যর কঠিন গম্ভীর কণ্ঠে বলল, নবনী, বাই এনি চান্স তুমি কি আমার শার্টে সর্দি মোছার চেষ্টা করছো? দেখো, ইটস ভেরি ব্যাড। আমি শার্টটা আজ প্রথমবার পরেছি, একদম নতুন। কথাটা শোনা মাত্রই নবনী চট করে মুখ তুলে চাইল। তার কান্নার বেগ মুহূর্তেই উধাও। সে কি ফুর শুনল? এত বড় একটা স্বীকারোক্তি দেওয়ার পরই লোকটা এখন তার শার্টের যত্ন নিয়ে কথা বলছে, তাও আবার সর্দি মোছার মতো একটা অবান্তরের জঘন্য অভিযোগ। লজ্জায় আর অপমানে নবনীর মনে হলো যেন এখনই মাটির সাথে মিশে যায়। সে দিব্যর থেকে ছিটকে সরে এলো, দেখলো দিব্যর মুখাবয়ব পাথরের মতো গম্ভীর। মনেই হচ্ছে না সে কোনো রসিকতা করছে। সে সত্যিই যেন তার নতুন শার্টের জন্য উদ্বিগ্ন। নবনীর রাগে আর ক্ষোভে ফুঁসে উঠে বলল, কী সব বাজে কথা বলছেন আপনি? আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলছি আর আপনি দিব্য বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্বাভাবিকভাবে বলল, আমি ওদের সিরিয়াস কথাই বলছি। আমার এই শার্টের দাম জানো তুমি? তাছাড়া আমি অপচয় একদম পছন্দ করি না। শার্ট কেনার টাকা আছে বলেই কি শার্ট কেনার টাকা আছে বলেই কি একটা শার্ট একবার পরেই ফেলে দেবো? নবনী বাকরুদ্ধ হয়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল এই অদ্ভুত মানুষটার দিকে। লোকটি কি আসলেই রক্ত মাংসের মানুষ, নাকি আবেগহীন কোনো যন্ত্র? সে এতক্ষণ আর জীবনের সবচেয়ে গোপন এবং যন্ত্রণাদায়ক সত্যগুলো উগরে দিল, আর এই মানুষটা সব শুনেও শুধু তার শার্টের কথা ভাবছে। নবনীর ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, নিকুচি করেছে আপনার শার্টের, কিন্তু সে কেবল দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। একটু থিতু হয়ে জিজ্ঞেস করল, আপনার কি আসলে কিছু জানার নেই? আমার অতীত নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্ন জাগছে না? কিছুই বলতে চান না? তো দিব্য ঘাসের উপর থেকে উঠে দাঁড়ালো, প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে মাথা নাড়ল। আছে তো। নবনীর বুকটা একটু ধক করে উঠল। এবার হয়তো সেই কাঙ্ক্ষিত জেরা শুরু হবে। সে কিছুটা শক্ত হয়ে বলল, তো সেটা বলুন। কিছু বলার থাকলে সরাসরি বলুন। দিব্য নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে চাইল, শান্ত গলায় বলল, যাও, রান্নাঘরের ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, যাও। দিব্যর এই নির্লিপ্ত ব্যবহার নবনীকে যেমন অবাক করলো, তেমনি ভেতরে ভেতরে একটা স্বস্তির হাওয়া দিয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে দিব্যর সামনে ধরল। দিব্য পানিটা হাতে না নিয়ে বলল, তুমি খাও। নবনী আকাশ থেকে পড়ল। কি? বলেছি পানিটা তুমি খাও, তোমার এটার খুব দরকার আছে। নবনী স্তব্ধ হয়ে গ্লাসটা ধরে দাঁড়িয়ে রইল।
দিব্যর এই অদ্ভুত আচরণের মানে সে উদ্ধার করতে পারছে না। লোকটা কি তাকে অবজ্ঞা করছে, নাকি তুচ্ছ বিষয়ের আড়ালে তাকে মানসিকভাবে শান্ত করার চেষ্টা করছে? তার মনে হলো সত্যিই তার এক গ্লাস পানির খুব দরকার ছিল। শীতল পানিটা গলার ভেতর দিয়ে নামতেই তার দীর্ঘক্ষণের উত্তেজনা আর কান্নার ক্লান্তিটা যেন একটু থিতু হলো। সে গ্লাস হাতে দাঁড়িয়ে রইল, দিব্য তার পানে এক দৃষ্টিতে চেয়ে। নবনী এখনো ইতস্তত করছে। সে ভেবেছিল দিব্য হয়তো এখন তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, অসীমের সাথে তার সম্পর্কের খুঁটিনাটি জানতে চাইবে, কিন্তু দিব্যর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন কোনো সাধারণ প্রশ্ন শুনেছে। হঠাৎ দিব্য নিজের হাতটা নবনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নবনী, চলো ফ্রেন্ডশিপ করি। নবনী বোকার মতো দুপাশে মাথা নাড়ল, বোঝালো সে রাজি। তার চোখের পলক যেন পড়ছে না। সে লোকটার মাথায় আসলে কি চলছে তা বোঝার সাধ্য কোনো সাধারণ পুরুষের নেই, কোনো সাধারণ মানুষের নেই। কিছুক্ষণ আগে যে শার্টের মায়া করেছিল, এখন সেই গভীর রাতে উঠোনে দাঁড়িয়ে নিজের বউয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। নবনীর কাছে দিব্য তালুকদার এখন পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের নাম। দিব্য তার হাতটা নামিয়ে নিল, খুব স্বাভাবিক গলায় বলল, চলো এবার ঘুমানো যাক, কাল সকালে আমাদের বাড়ি ফিরতে হবে। নবনী অবাক হয়ে বলল, কালকে আরও 2 দিন থাকার কথা ছিল। পরিকল্পনা পাল্টেছে। আসলে আজ কলরবের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছিল। ও যখন মেয়েটাকে বিয়ে করবে বলে ঠিক করেছে, তখন আর দেরি করে কী লাভ। আগামী শুক্রবারে বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বাড়িতে এখন অনেক কাজ, তাই আমাদের কালই ফেরাটা জরুরি। নবনী আবারও মাথা নাড়ল। শুধু কিছু বলার আগেই দিব্য দীর্ঘ পা ফেলে ঘরের নিকট এগোতে এগোতে বলল, বিশ্বাসঘাতকদের জন্য চোখের পানি অপচয় করে লাভ হয় না। নিজেকে শেষ করা বোকামি, বরং তাদের শেষ করে দেওয়া উচিত। অন্তত আমার তো তাই মনে হয়। পরদিন বিকেলে যখন ওরা তালুকদার বাড়িতে এসে পৌঁছালো, তখন গোধূলির শেষ রক্তিম আভাটুকু মিলিয়ে গিয়ে চারিদিকে সন্ধ্যার ধূসর চাদর নামতে শুরু করেছে। দিব্য নবনী আর দিয়াকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার গাড়ির স্টিয়ারিং ঘোরালো। ফ্যাক্টরির ঔষধের ব্যাচ নিয়ে কয়েকটা দিন ধরে যে গোলমালটা চলছিল, সেটা নাকি জরুরি ভিত্তিতে মেটানো দরকার। বাড়ির ভেতরে পা রাখতেই নবনী দেখলো এক এলাহি কাণ্ড। ড্রয়িং রুমের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়ের নমুনা কার্ড। কলরবের বিয়ে বলে কথা। পুরো বাড়ি যেন একটা উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত। নবনীও তাদের সাথে যোগ দিল। কলরব আর কাব্যর খুনসুটি থামার নাম নেই। দুই ভাইয়ের মধ্যে কার্ডের ডিজাইন নিয়ে তুমুল লড়াই চলছে। কলরব একটা সোনালি কাজ করা কার্ড উঁচিয়ে ধরে বলল, বিয়ে কি তুই করবি? বিয়েটা আমার, তাই কার্ড আমি পছন্দ করব। খবরদার ভাই, তুই যদি নাক গলাবি তবে আমি আর বিয়ে করতে যাব না, বলে দিলাম। কাব্য হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল। কলরবের কাঁধে একটা চাপড় দিয়ে বলল, তুই চাইবি না বিয়ে করতে? আরে তুই তো অলরেডি স্বপ্নে বাসর ঘরে গিয়ে বসে আছিস। কতটা নির্লজ্জ হলে মানুষ নিজের বিয়ে নিয়ে এমন হুলস্থুল করতে পারে, তা তোকে না দেখলে কেউ বুঝবে না। উপস্থিত সবাই কাব্যের কথা হেসে উঠল। মৌনিতা পাশ থেকে কাব্যকে থামিয়ে দিয়ে বলল, তুমি একদম চুপ করো তো। ভাইয়ার পছন্দ করা কার্ডটা আসলে ইউনিক, অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না নবনী? মৌনিতা হঠাৎ নবনীকে আলোচনার মাঝখানে টেনে আনায় সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সবাই উৎসুক দৃষ্টি এখন নবনীর উপর। কাব্য বলে উঠল, হ্যাঁ নবনী, তুমি বলো। আমাদের বিচারক হিসেবে তুমি আজ ফয়সলা করে দাও, কার পছন্দ বেশি উন্নত। নবনী বলল বিপাকে। তার কি বলা উচিত সে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, আপনারা একটা কাজ করতে পারেন, 2 ধরনের কার্ড ছাপানো হোক। কাব্য ভাইয়া, আপনার যেটা পছন্দ সেটা আপনি সবাইকে দিলেন, আর কলরব ভাইয়ার পছন্দের কার্ডটা উনি ওনার পরিচিতদের দিবেন। বেশ, মিটে গেল। কাব্য টেবিল চাপড়ে বলে উঠল, অসাধারণ, একদম মোক্ষম আইডিয়া, এটাই হোক। কিন্তু মৌনিতা দমবার পাত্র নয়। সে চিবু গুছিয়ে দৃঢ় স্বরে বলল, হুম, কার্ড এটাই হবে, আর আমার আর ভাইয়ার পছন্দের এই কার্ডটাই ছাপা হবে। ব্যাস, এটাই শেষ কথা। তুমি একদম মাঝখানে আসবে না। কাব্যের খুব ইচ্ছে ছিল প্রতিবাদ করার, কিন্তু পরক্ষণেই নিজের জিভ সামনে নিল সে। মৌনিতার সাথে গত কয়েকদিনের মান অভিমান আর আলুর বস্তা কাণ্ড মিটমাট করতে তার নাভিশ্বাস উঠে গেছে। তাই নতুন করে আর রণক্ষেত্রে নামার ঝুঁকি নিল না সে। কাব্যের অসহায় আত্মসমর্পণ দেখে মৌনিতার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। কলরব সুযোগ বুঝে খিলখিল করে হেসে উঠল আর কাব্যকে টিটকারি দিয়ে বলল, বেশ হয়েছে, এখন বল কিছু।
কাব্য বিরস মুখে বিড়বিড় করে বলল, তোকে চুপ করানোর মানুষ আসছে, দাঁড়া। নির্লজ্জ, আস্ত একটা বাদর। বিয়ে করার জন্য কেমন লাফালাফি করছে দেখো। তোর বিয়েতে তুই একাই যাস, আমি একদম যাবো না। পুরো ঘরে তখন হাসির রোল। বাড়ির বড়রা পর্যন্ত ঠোঁট চিপে হাসছেন। কলরব মোটেও দমল না, সে আরো রসিয়ে বলল, আসলে কি বলতো, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বিষয়টা যখন বিয়ের, তখন তো বর ছাড়া চলবে না। তাই খুব কষ্ট হলে বুকে পাথর রেখে না হয় আমি একাই বিয়ে করতে যাব। সবাই হাসিতে ফেটে পড়ছে। ঠিক তখনই ছোট্ট ইহান সোফায় দাঁড়িয়ে দুহাত কোমরে দিয়ে গম্ভীর মুখে প্রশ্ন করল, আচ্ছা আপু, আমি কবে বিয়ে করবো? আমাকে কেন বিয়ে দিচ্ছ না গো? ইহানের এরূপ কথায় হাসির বেগ দ্বিগুণ হয়ে গেল। কাব্য ছেলের কথা শুনে কপালে হাত দিয়ে বসতো, অসহায় চোখে ইহানের দিকে তাকিয়ে বলল, এই তো বাপ, দেব। তোর চাচু তো অন্তত 2বার পরীক্ষা দিয়ে কলেজটা কোনো মতে পার করেছে। তোর কেবল মুসলমানিটা হয়ে গেলেই আর দেরি করবো না, সোজা বিয়ে করতে বসিয়ে দেব। কাব্যের কথা শুনে সবাই ঠোঁট টিপে হাসল। কলরব কটমট করে ভাইয়ের দিকে তাকালো, কিন্তু প্রতিবাদ করার মুখ নেই। কাবু ভুল কিছু বলেনি। দিব্যদের পারিবারিক ঐতিহ্য হলো চিকিৎসা শাস্ত্র। আরশাদ তালুকদার নিজে একজন নামকরা ডাক্তার। তাদের একটা ঔষধ কোম্পানি আর একটা হাসপাতাল আছে। তিনি চেয়েছিলেন দিব্য ডাক্তার হোক, কিন্তু দিব্যর ঝোঁক ছিল ব্যবসায়। বড় ছেলের সেই জেদের কাছে হার মেরে আরশাদ তালুকদার আশা করেছিলেন অন্তত ছোট ছেলে কলরব ডাক্তার হয়ে হাসপাতালের হাল ধরবে। তাই জোর করে ওকে সায়েন্সে দিয়েছিল। কিন্তু কলরব, সে তো এইচএসসিতেই 3 সাবজেক্টে গোল্লা মেরে বসেছিল। পরের বার অনেক কষ্টে টেনে টুনে পাশ করেছে। পড়াশোনার চেয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা আর বড়লোক বাপের বকে যাওয়া ছেলের তকমা গায়ে মাখতেই সে বেশি স্বাচ্ছন্দ্য। কাব্য হাসতে হাসতেই আবার টিপ্পনি কাটল, খবরদার কলরব, চোখ রাঙাবি না। তোর পাল্লায় পড়ে আমার ছেলেটাও নষ্ট হচ্ছে। নিজের এখনো আক্কেল দাঁতনি, অথচ বিয়ে করবে বলে নেচে বেড়াচ্ছিস। লজ্জা হওয়া উচিত। ইহান গাল ফুলিয়ে বলল, বিয়ে করা অনেক মজা, তাই না চাচ্চু? কলরব ইহানকে করে তুলে নিল ও নাকে টোকা দিয়ে বলল, বিয়ে করা আসলেই অনেক মজা রে বাপ। দেখছিস না সবাই কেমন আনন্দ করছে। তুই যখন আমার মতো বড় হবি, তখন তোকেও ধুমধাম করে বিয়ে দেবো। তোর বাপকে বলার দরকার নেই, ঠিক আছে? পাশে বসে থাকা দিয়া গম্ভীর হয়ে বলল, আচ্ছা চাচ্চু, মানুষ শুধু বড়ই হয় কেন, ছোট হয় না কেন? ছোট হওয়ার তো নিয়ম নেই। কেন এই নিয়ম? কলরব আমতা আমতা করে বলল, জানি না। কেন জানো না? কলরব এবার কিছুটা অসহায়ের মতো করে বলল। বললাম তো জানি না মা। দেয়া নাক সিটকে গম্ভীর মুখে বলল, কিছুই তো জানো না, ভেরি ব্যাড। দিয়ার কথার রেশ কাটতে না কাটতেই ইভান বলল, চাচ্চু, তুমি কিছুই জানো না বলেই তো পরীক্ষায় ফেল করো। তোমার উচিত আমার মতো পড়াশোনা করা, তাহলে তুমি আমার মতো 100তে 100 পাবে। কলরবের অবস্থা এখন অনেকটা। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আর তোর বাপ, তোদের দুইজনকে সহ্য করা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। এই তো তোর বাপ পাশে বসে আছে, ওকে জিজ্ঞেস কর। সে তো মহা পণ্ডিত, সব জানতো। কাব্য তখন শব্দ করে হাসছে। ড্রয়িং রুমের হাসাহাসির মাঝে কলরব একটা কুশন কাব্যের দিকে ছুঁড়ে মারল। ঠিক তখনই সদর দরজার দিকে দিব্য ভেতরে ঢুকলো। নবনী দেখলো ওর পাশে একটা মেয়ে। আমার মনের উঠোন লেপে দেব, সাজিয়ে দেব ফুলে, তুমি এসো কবু, এসো ভালোবেসে।